মানুষের জীবনের উত্তরণের বীজ কবে রোপিত হয়? মানুষের জীবনের লক্ষ্য কবে ঠিক হয়? মানুষের জীবনের লড়াই সংগ্রাম প্রথম কবে মস্তিষ্কের মধ্যে পোষিত হয়? এরকম অসংখ্য প্রশ্ন আমরা করতে পারি। তো আমার যেটা মনে হয়, মানুষের জীবনের লক্ষ্য, মানুষের জীবনের যে উত্তরণের যে সুপ্ত বীজ, মানুষের এই বীজটা রোপিত হয় তার ছোটবেলা। ছেলেবেলাই ঠিক হয়ে যায় তার, সেটা নিজস্ব অভিব্যক্তি বলুন, কিছুটা জিনগত প্রাপ্তি বলুন, সেখান থেকেই ঠিক হয়ে যায় সে কিভাবে লড়াই করবে। এবং তার এই লড়াইয়ের যে সত্তা, লড়াইয়ের যে জিনগত বৈশিষ্ট্য, সেটা কিন্তু তার জন্ম থেকেই থাকে। ফলে সে কিন্তু লড়াই করে, পরবর্তীকালে বিভিন্ন ধাপে ধাপে পথ প্রদর্শনের মাধ্যমে, দিক নির্ণয়ের মাধ্যমে এবং তার আর্থ সামাজিক যে বোঝাপড়া, তার মাধ্যমে তার লক্ষ্য স্থির হয়। ঠিক তেমনি আজকে একটা জীবনের গল্প বলবো, যে গল্পটা একটা লড়াইয়ের গল্প, এবং সেটা একটা অদম্য লড়াই, একটা খেটে খাওয়া মানুষের, একটা না বাঁচা মানুষের নতুন করে বাঁচতে শেখার যে লড়াই, নতুন করে এগিয়ে যাওয়ার যে লড়াই, যে বীজটা রোপিত হয়েছিল বললাম মানুষের মননে, মানুষের মস্তিষ্কে, মানুষের ব্রেনে, এটা তার কিন্তু একদম বাল্যকাল থেকে রোপিত হয়। আমি যদি উদাহরণ দিয়ে বলি, সুভাষচন্দ্র যে সুভাষচন্দ্র হয়েছিলেন, তার কিন্তু বীজ রোপিত হয়েছিল তার একদম ছোট্টবেলা। আবার বলি ক্ষুদিরাম যে ক্ষুদিরাম হয়েছিলেন, তার বীজ রোপিত হয়েছিল কিন্তু একদম ছোট্টবেলা। আবার যদি আমি বলি আমাদের মাস্টারদা সূর্য সেন, তিনি যে আপসহীন সংগ্রাম করবেন, তার বীজ রোপিত হয়েছিল ছোট্টবেলা। ঠিক তেমনি অসংখ্য মানুষের নাম করা যেতে পারে যাদের মননে, শক্তিতে এই বীজটা ছোটবেলায় রোপিত হয়, বড়বেলা গিয়ে নতুন করে বীজ রোপিত হয় না। তেমনি একটা জীবনের কাহিনী, যে জীবনের কাহিনীর মধ্যে থাকবে 2000 সাল থেকে 2004 সাল। আমি ডাক্তারি পাশ করেছিলাম 1997 সালে। 92 সালে NRS মেডিকেল কলেজে জয়েন্ট এন্ট্রান্সে 75 র্যাঙ্ক করে NRS এ ভর্তি হয়েছিলাম। উদ্দেশ্য ছিল একটা, আমি কিন্তু 75 র্যাঙ্ক করে ক্যালকাটা মেডিকেল কলেজ পেয়েছিলাম, কিন্তু তখন রাস্তাঘাট ভালো চিনতাম না, এই ট্রেন স্টেশন ভালো চিনতাম না, কোনোদিন কলকাতা যাইনি। দেখলাম শিয়ালদার কাছে সব থেকে কাছে যে মেডিকেল কলেজ, তার নাম NRS মেডিকেল কলেজ। মেডিকেল আর যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ, খানিকটা পথ যেতে হবে, পথে হয়তো চিনতে পারবো না, সেই পথে যেতে হয়তো দেরি হবে। অতএব আমার যোগাযোগের সুবিধার্থে ভর্তি হয়েছিলাম NRS মেডিকেল কলেজে। 1997 সালে যখন পাশ করলাম, 98 সাল ইন্টার্নশিপ, 99 এবং 2000, এটা ছিল আমার হাউস টপশিপ পিরিয়ড। অর্থাৎ আমি গাইনি অ্যান্ড অবস্টেটিক সাবজেক্টে হাউস টপশিপ শুরু করেছিলাম 2000 সাল থেকে 2001 সাল অবধি। এই হাউস টপশিপ আমার গাইনিতে চলেছিল। শুরু হয়েছিল 2098 সালে, ইন্টার্নশিপের পরে 99 সাল থেকে। দীর্ঘ 2 বছর এই গাইনি অ্যান্ড অবসে হাউস টপশিপ চলছিল। এই চলার পাশাপাশি যে লড়াইটা আমাকে করতে হয়েছিল, সেটা হচ্ছে আমার আর্থসামাজিক কন্ডিশনকে ভারসাম্য দেওয়ার জন্য আমাকে তখন একটা নার্সিং হোমে একটা পার্ট টাইম সার্ভিস করতে হতো। সেখানে টানা একটা ডিউটি, যে ডিউটিটা 24 ঘন্টা দিন রাত মিলে, এরকম সপ্তাহে 2টো ডিউটি করতে হতো। সর্বোপরি গাইনি অফসের যে ডিউটি, আপনারা জানেন গাইনি অফস একটা বেশ একটা ভাইটাল সাবজেক্ট, যেখানে ডিউটিতে কোনো ফাঁকি মারার জো থাকে না। এবং আমার মেন্টালিটি, আমার মানসিকতা কোনোদিন এই ফাঁকি মারার দিকে আমাকে সাপোর্ট করেনি।
আমি কোনোদিন চাইনি মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে। আমি কখনো চাইনি মানুষ তার ন্যায্য প্রাপ্য পাবে না। চিরকাল এটাই ভেবেছি, আমি মানুষের জন্য, মানুষ আমার কাছে আসবে না, আমি মানুষের কাছে যাব। এই মানুষের জন্য কাজ করতে করতে এই জীবনটাকে শেষ করে দেব, এরকম একটা ব্রত এক সময় নিয়েছিলাম। সেই ব্রতটাকেই এগিয়ে নিয়ে চলার জন্য আমি শুরু করেছিলাম এই মেডিকেল যে শিক্ষা। এবং বাড়ি থেকে আমার বাবা, আমার ফ্যামিলি, আমার মা চেয়েছিল আমি ডাক্তার হই। সেই অদম্য প্রয়াসে, অদম্য যে খাটনি, যে অবর্ণিত খাটনি, সেই কষ্টের মাধ্যমে উইদাউট মাস্টার, শুধু একক প্রচেষ্টায় কিন্তু আমি 75 র্যাঙ্ক করেছিলাম। এটা যা হোক, এটা গেল বিগত দিনের ইতিহাস। যেটা আজকে বলবো, 2000 সালে একসঙ্গে কিন্তু 3টে সার্ভিস আমি করতাম। একটা হসপিটালে সার্ভিস করতাম, 2 নম্বর সার্ভিসটা নার্সিংহোমে আমি পার্ট টাইম খাটতাম, আর্থসামাজিক পরিস্থিতিকে কিছুটা যদি ইনকাম করা যায়। 3 নম্বর যেটা করতাম, আমার হাউস স্টাফশিপ চলাকালীন আমার ডিউটি আওয়ার্সের বাইরেও আমি ডিউটি করতাম, অন্য অন্য ডাক্তারবাবুদেরও ডিউটি করে দিতাম। একটাই উদ্দেশ্য, আমি যদি একটু বেশি কাজ শিখতে পারি। একটাই উদ্দেশ্য, আমি যদি একটু বেশি অপারেশন শিখতে পারি। এইভাবে চলছিল আমার 2001 সাল। এবং এই সারা 2001 সাল, এই অবর্ণিত যে একটা লড়াই, সেই লড়াইয়ের পরেও বাড়িতে এসে নিয়মিত রোগী দেখতাম। তখন থেকেই আমার রোগী দেখার হাতেখড়ি হয়েছিল 1998 সাল পাশ করার সঙ্গে সঙ্গে। এবং এটা 2000 সাল, 2001 সাল অবধি এইরকম রোগী আমি দেখতাম। এইভাবে 1 সাল চলে যাওয়ার পরে 2002 সালে প্রথম সরকারি চাকরিতে আমি আমি সরকারি চাকরিতে আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একটা ভালো র্যাঙ্ক করে, 293 র্যাঙ্ক করে আমি সরকারি চাকরিতে চাকরি পেয়েছিলাম। এখনকার অবস্থা, তখনকার অবস্থা অনেক পার্থক্য। এখন হাউস স্টাফশিপ, এখন সরকারি চাকরি ডাক্তারদের জন্য ফাঁকা পড়ে থাকে, এমন একটা পরিস্থিতি বর্তমানে চলছে। তখন কিন্তু এটা ছিল না। তখন কিন্তু আমরা লড়াই করে চাকরি পেতাম, পিএসসি পরীক্ষার মাধ্যমে চাকরি পেতাম। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2002 সালে প্রথম মাধবডি বিপিএইচসি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে 2002 সালে প্রথম আমি জয়েন করি। এবং 2002 সালে জয়েন করার পরে আমি সেখানে প্রতিদিন, প্রথম জয়েনিংয়ের প্রথম দিন থেকে আমি ছিলাম ওখানকার সেকেন্ড মেডিকেল অফিসার। অর্থাৎ ব্লক মেডিকেল অফিসারের পরে আমি ছিলাম সেকেন্ড মেডিকেল অফিসার। কতগুলো গুণ আমার ছিল, আমি কখনো রুগী দেখে আসতে পারতাম না, আমি রুগীকে ছেড়েও আসতে পারতাম না। এবং ওখানে আমি যখন রুগী দেখতাম, খুব মন দিয়ে রুগী দেখতাম, তার কথা শুনতাম এবং ডায়াগনোসিস করার চেষ্টা করতাম। এর ফলে হয়তো একটু বেশি সময় লাগতো রোগটাকে ধরতে, কিন্তু মানুষের উপকার হতো, মানুষের ট্রিটমেন্টে সুরক্ষা হতো। এবং এই সুরক্ষিত হওয়ার ফলে আস্তে আস্তে নাম ডাক ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে, আরামবাগ, মোথাডাঙ্গা, বিভিন্ন স্থান থেকে মাধবরীতে রুগী আসা শুরু করে। এবং সেই রুগী আসাটা সারা দিন, সারা রাত, এমনকি আমি এটাও দেখেছি সকাল 6টায় আমি রুগী দেখতে শুরু করেছি, রুগী দেখা শেষ হয়েছে রাত 12টা 1টা, তখনও রুগী শেষ হয়নি। এমনও দিন গেছে, কোনোদিন হয়তো ভোর 4টে থেকে আমাকে দেখাবে বলে রুগী এসে বসে আছে। সুতরাং একটা ব্যাপ্তি, একটা সুনামের অধিকারী তখন হয়েছিলাম। তখনকার দিনের বামফ্রন্টের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত যখন আমাদের মাধবরী বিপিএইচসি ভিজিটে গেছিলেন, আমাকে কিন্তু তিনি একটা পুরস্কার দিয়েছিলেন, একটা তকমা দিয়েছিলেন যে ওই অঞ্চলের একজন বেস্ট চিকিৎসক হিসাবে এই এই উপহার, এই পদবি তিনি আমাকে দিয়েছিলেন। যা হোক, এইভাবে 2002 সাল, তখন থেকেই আমি বিভিন্ন সময়ে আমার ফ্যামিলিতে সময় দিতে পারতাম না। ফলে ফ্যামিলির লোক সকাল থেকে আমার জন্য রান্না করে বসে থাকতো, আমি কিন্তু সেই রান্না করা খাবার খাওয়ারও সময় পেতাম না। এরকম একটা প্রচণ্ড কষ্টের মাধ্যমে
সারা দিন রাত পরিষেবা দিতাম এবং আমি ছোটোখাটো অপারেশন করতাম। তার মধ্যে আমি লাইগেশন থেকে শুরু করে ছোটোখাটো ডার্ময়েড থেকে শুরু করে সব রকমের ছোটোখাটো সার্জিক্যাল অপারেশন, সার্জিক্যাল সিস্ট, সার্জিক্যাল টিউমার অপারেশন করতাম। তার সঙ্গে যেটা করতাম, আমি রুগীকে ডেলিভারি কেসকে ফেরাতাম না, ডেলিভারি কেসের একটা সুরাহা করতাম। অনেক ডেলিভারি হয়েছে আমার হাতে যেগুলো বাচ্চা কাঁদেনি, আমি মুখে 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 আমি এয়ার টু এয়ার, ব্রিদিং টু ব্রিদিং, আমি রেসপিরেশন দিয়ে বাচ্চাটাকে কাঁদিয়েছি। ফলে আমার এই গাইনিতে ডেলিভারি আমার ডক্টর বিশ্বাসের কাছে এলে একটা ব্যবস্থা হবে, মানুষের এই বিশ্বাস গড়ে উঠেছিল। ফলে ওখান থেকে মাধবডি থেকে বর্ধমান মেডিকেল কলেজ ছিল 35 কিলোমিটারের রাস্তা। রাত্রে কোনো পেশেন্টই আমার আমি ডিউটিতে থাকলে তিনি আমাকে ছেড়ে যেতেন না, বলতেন আপনি যা ভালো বোঝেন করুন। তাদের একটা বিশ্বাস ছিল যে আমি এর একটা সুরাহা করতে পারবো, এর একটা ভালো ব্যবস্থা করতে পারবো। ফলে গাইনিতেও আমার নাম ডাক ছড়িয়ে পড়ে। এইভাবে 2004 সাল অবধি যে পরিষেবা দিয়েছিলাম, তার মধ্যে আরেকটা বড় অংশ ছিল, আমি তখনকার দিনের বিএমও ছিলেন ডক্টর সোমনাথ সরকার, অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ সরকার। তিনি 8 জায়গায় প্র্যাকটিস করতেন, হসপিটালে সময় দিতেন না। আমি তো হসপিটালে সময় দিতাম এবং প্লাস তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব, তার যে পঞ্চায়েতে গিয়ে মিটিং করার কথা, তার যে বিডিও অফিসে মিটিং করার কথা, তার যে কমিউনিটি হেলথ নিয়ে প্রোগ্রাম করার কথা, তার যে মানুষের সুবিধার জন্য যে পাবলিক হেলথ সার্ভিসগুলো কমিউনিটিতে গিয়ে দেওয়ার কথা, এই অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব আমি পালন করতাম। দিনের পর দিন এই অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করতে করতে একটা সুবক্তা হয়ে উঠলাম, একটা ভালো কমিউনিটি হেলথ পড়াতে পারতাম, যার জন্য বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েতের সভাপতি আমাকে খুব সুনাম করতো, আমাকে খুব ভালোবাসত। এবং এই করতে করতে আমি নেক নজরে চলে এলাম বর্ধমান সিএমওইস ডক্টর সারেঙ্গীর নেক নজরে চলে এলাম। তিনি বুঝলেন এই সময়ে এই ডাক্তারবাবুর মধ্যে অদম্য প্রয়াস আছে, এই বাবুর মধ্যে ক্ষমতা আছে, এই ডাক্তারবাবুর মধ্যে নতুন কিছু করার, নতুন উদ্ভাবনী শক্তি আছে। তিনি বুঝে ফেলেছিলেন। তিনি যার জন্য আমাকে 2004 সালেই আমাকে বললেন যে ডক্টর বিশ্বাস, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে অ্যাপ্লাই করুন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে অ্যাপ্লাই করে আপনি বিএমওইস হন, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ হন। এবং আমি আজকে যতটুকু কথা বলছি এর মধ্যে কিছু বাড়িয়ে বলার অবকাশ নেই, আমি বাড়িয়ে বলতে ভালোবাসি না। এবং যতটুকু বললাম সেটা একদম বাস্তব, নিষ্ঠুর বাস্তব। এবং ফলে ভবিষ্যতে আমি এই অ্যাপ্লিকেশন করেছিলাম 2007 সালে। অ্যাপ্লিকেশন করার মাধ্যমে পরবর্তীকালে সেকেন্ড মেডিকেল অফিসার থেকে উত্তীর্ণ হয়েছিলাম ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। এবং এটা ছিল আমার সূচনা, সেটা 2004 সালের সূচনা। 2004 সালে বিএমওইস হওয়ার পর থেকে আমার জয়যাত্রা কখনো থেমে থাকেনি। এবং সেই জয়যাত্রা যেখানেই আমি গেছি সেখানেই আমি স্বাক্ষর রেখে এসেছি। প্রত্যেকটা অঞ্চলের লোক, প্রত্যেকটা এলাকার লোক, কমিউনিটির লোক আজও স্মরণ করে, আজও আমাকে মনে রাখে, আজও আমাকে ফোন করে। যে অঞ্চলগুলোতে আমি ছিলাম প্রত্যেকটি এরিয়ায় আমার একটা অবারিত সুনাম আজও আছে। এবং তারা মনে করে ওই ডাক্তারবাবু থাকতে এই হাসপাতালের সার্বিক উন্নয়ন, সার্বিক ডেভেলপমেন্ট হয়েছিল, পেশেন্ট রেফার হতো না। বহু পয়জনিং কেস, যারা গ্রামাঞ্চলে অর্গানোফসফরাস পয়জনিং খায়, সেই অর্গানোফসফরাস পয়জনিং খেয়ে আসতো। আমি যে কত অর্গানোফসফরাস পয়জনিংকে আমি ওয়াশ করে নিজের হাতে স্টোমাক ওয়াশ করতাম, তখন স্টোমাক ওয়াশ চালু ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে আমি অ্যাট্রোপিন দিয়ে কত যে আমি পয়জনিং পেশেন্টকে ভালো করেছি বলে শেষ করা যাবে না। আমাকে পয়জনিং পেশেন্ট ভালো হয়ে আমাকে প্রণাম করতে আসতো, আমাকে মিষ্টির প্যাকেট নিয়ে আসতো। এবং মানুষ এই অর্গানিক পেশেন্ট, পয়জনিং পেশেন্ট সুস্থ হয়ে আমাকে আশীর্বাদ করত। এরকম বহু গাইনি পেশেন্ট ডেলিভারি হয়ে আমাকে প্রচুর আশীর্বাদ করত। প্রতিদিন এই আশীর্বাদের যে তোয়াক্কা না করে আমি যে পরিষেবা দিয়ে যেতাম, যার ফলে মানুষের এই আশীর্বাদ
মানুষের সঙ্গে থাকা আমাকে বর্তমানে আমাকে ডেপুটি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পরিণত করেছে। এটুকু বললাম। 2004 সাল থেকে 2004 সাল অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।